পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ একটি আধুনিক পরিকল্পিত শহর যা সুরক্ষণাবেক্ষণ এবং সুসংগঠিত। ইসলামাবাদ পাকিস্তানের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ রাজধানী। চমৎকার রাস্তা, সিগন্যাল ছাড়া গাড়ি কোথাও দাঁড়ায় না। চতুর্দিকে সবুজের সমারোহ এবং পাহাড় দিয়ে পরিবেষ্টিত। আরামদায়ক তাপমাত্রা। অদ্যপান্ত এক আধুনিক শহর ইসলামাবাদ ইউরোপের যে কোনো শহরের সঙ্গে তুলনীয়। সৌন্দর্যের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অন্যতম সুন্দর রাজধানী শহর ইসলামাবাদ। এই শহরের সমগ্র পাকিস্তানের মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি। ছোট বড় 16টি বিশ্ববিদ্যালয় আছে এই শহরে। আজকের এই ভিডিওতে কিভাবে ইসলামাবাদ ভ্রমণ করবেন, কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন এবং কেমন খরচ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা আমার ঢাকা থেকে ইসলামাবাদ ভ্রমণ ভিডিওটি মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখাবো ইসলামাবাদের জনপ্রিয় সব পর্যটন স্পট। পুরো ভিডিওটিতে সাথেই থাকুন। প্রথমেই বলে রাখি, ইসলামাবাদ সিটি ট্যুর করার জন্য সারাদিনের জন্য একা হলে বাইক ভাড়া করে নিন, আর গ্রুপে হলে গাড়ি ভাড়া করে নিন। একদিনে সব কয়টা প্লেস কভার করা সম্ভব নয়, তাই চাইলে ইসলামাবাদ ট্যুরের জন্য অন্তত 2টি দিন রাখবেন। সারাদিনের জন্য বাইক পেয়ে যাবেন 2500 থেকে 3500 টাকার মধ্যেই, আর গাড়ির ধরন আর সদস্যের উপর ডিপেন্ড করে গাড়ি পেয়ে যাবেন 6000 থেকে 10,000-এর মধ্যেই। এছাড়াও কম বাজেটে ইসলামাবাদ ঘুরতে ইনড্রাইভ অ্যাপের সাহায্য নিতে পারেন। ইনড্রাইভে সব থেকে কমে বাইক ও কার পেয়ে যাবেন। 1960 সালে এই নতুন শহর তৈরি করেন প্রেসিডেন্ট আইয়ুব খান। এর আগে করাচি ছিল পাকিস্তানের রাজধানী। ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়ার কথা বিচার করে 1960 সাল থেকে পাকিস্তানের নতুন রাজধানী হয় ইসলামাবাদ। 1951 সালে ইসলামাবাদের জনসংখ্যা ছিল 1 লক্ষেরও কম, আর এখন প্রায় 20 লক্ষাধিক। অদূরেই রাওয়ালপিন্ডি শহর। গ্রিক স্থপতি কনস্টান্টিন ডক্সিয়েডেটস দ্বারা ডিজাইন করা শহরের মাস্টার প্ল্যান। শহরটি প্রশাসনিক, কূটনৈতিক ছিটমহল, আবাসিক অঞ্চল, শিক্ষামূলক ক্ষেত্র, শিল্প খাত, বাণিজ্যিক অঞ্চল এবং গ্রামীণ ও সবুজ অঞ্চল সহ 8টি জোনে বিভক্ত করে। শহরটি বেশ কয়েকজনের উপস্থিতির জন্য পরিচিত। উদ্যান, বন সহ মার্গালা পাহাড় জাতীয় উদ্যান ও সাকারপারিয়ান পার্ক। এই শহর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট ফয়সাল মসজিদ। ফয়সাল মসজিদ সহ একাধিক নিদর্শন রয়েছে এই ইসলামাবাদে। আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো ইসলামাবাদের জনপ্রিয় সব পর্যটন স্পটগুলো। আমি যেহেতু সোলো ট্যুর করছি তাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে প্রথমেই আপনাদেরকে নিয়ে যাব ইসলামাবাদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট ফয়সাল মসজিদে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের যে কোনো জায়গা থেকে উঁচু মিনারের যে মসজিদটি দেখা যায় তার নামই হলো কিং ফয়সাল মসজিদ। এই মসজিদটি পাকিস্তানের অন্যতম জাতীয় স্থাপনা ও ধর্মীয় প্রতীক হিসাবে গণ্য হয়ে আসছে। ধারণ ক্ষমতার বিচারে এটি বিশ্বের 4র্থ বৃহত্তম মসজিদ। আরবের বেদুইন তাঁবুর আদলে নির্মিত হয় বিখ্যাত বাদশাহ ফয়সাল মসজিদ। প্রয়াত সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ 1966 সালে পাকিস্তান সফরে আসেন। তখন তৎকালীন পাক সরকারের অনুরোধে বাদশাহ এই মসজিদ নির্মাণের ঘোষণা দেন। মরুভূমিতে নির্মিত বেদুইনের তাঁবুর আদলে মসজিদটি নির্মাণের পরামর্শ দেন তিনি। বাদশাহের পরামর্শের আলোকে মসজিদের জন্য দৃষ্টিনন্দন ডিজাইন প্রণয়নের জন্য পাক সরকার বিখ্যাত স্থপতিদের কাছে ডিজাইন আহ্বান করেন। 1969 সালে মসজিদের নকশা নির্বাচনের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 17টি দেশের 43 জন প্রকৌশলী অংশগ্রহণ করে। ফয়সাল মসজিদে আসার পরে সামনে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর ফোয়ারা, যেটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে মসজিদে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে জুতা রেখে যেতে হবে এবং মহিলাদের পর্দা করতে হবে। এই দিকটা হচ্ছে জুতা রাখার জায়গা, আর এই পাশটাতেও রয়েছে।
জুতা রাখার পরে এখানে আপনাকে টোকেন দেওয়া হবে। এছাড়া রয়েছে এখানে লাইব্রেরি, চিলড্রেন লাইব্রেরি। ওয়াও, তুরস্কের স্থপতি বেদাত ডালকের ডিজাইনের নকশা প্রথম স্থান অর্জন করে। তার নকশায় নির্মিত হয় এই ফয়সাল মসজিদ। দৃষ্টিনন্দন ও সুবিশাল এই মসজিদ নির্মাণে ব্যয় হয় $120 মিলিয়ন। সময় লাগে প্রায় 10 বছর। 1986 সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়। এরপর 1987 সালে ঈদুল আজহা নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন হয়। 5000 বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এই মসজিদে একসাথে 3 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নামাজ আদায়ের প্রধান ফ্লোর ও করিডোর 1 লাখ আর অবশিষ্ট 2 লাখ পাশের উন্মুক্ত মাঠে। মসজিদে একটি গ্রন্থাগার, একটি হলরুম, একটি জাদুঘর ও একটি ক্যাফে রয়েছে। মসজিদটিতে কোনো গম্বুজ না থাকলেও সম্পূর্ণ নতুন আইডিয়ায় সুউচ্চ 4টে মিনার রয়েছে। গম্বুজবিহীন এই মসজিদে 8টি ঢালু ছাদ রয়েছে। মসজিদের দেয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সূর্যের আলো প্রবেশের এমন ব্যবস্থা করা হয়েছে যে মনে হয় সর্বত্র লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের 4র্থ বৃহত্তম মসজিদে বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সবসময়। অসাধারণ সৌন্দর্যের এই মসজিদ যে কোনো পর্যটককে বিস্মিত করে তোলে। সৌন্দর্যের দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্যাপিটাল হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ। আর আমি আজকে পাকিস্তানে আছি 2 দিন হলো। গতকালকে এসেছি, গতকালকে কোথাও ট্যুর করা হয়নি, সিম সংযোগ নিয়ে রাত হয়ে যাওয়ায় হোটেল এরিয়াতেই ঘুরে নিয়েছি। আর আজকে আমি ঘুরতে যাচ্ছি পাকিস্তান মনুমেন্টের এখানে। আর পাকিস্তানে ভ্রমণের জন্য সবচেয়ে সহজ হচ্ছে বাইক। আর বাইক আপনারা নিতে পারেন সবচেয়ে কম রেটের মধ্যে ইনড্রাইভ নামে একটা অ্যাপস আছে, আপনারা সেটা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে ইনড্রাইভ পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে অনেক কম টাকায় পাকিস্তান ঘুরে দেখতে পারবেন। যারা কথায় কথায় বলে পাকিস্তান চলে যাও, পাকিস্তান চলে যাও, অবশেষে সত্যি সত্যি পাকিস্তান চলে এসেছি। তবে তাদের কথাই নয়, পাকিস্তানের সৌন্দর্যের টানে, পাকিস্তানের সৌন্দর্যের মায়ের টানে, পাকিস্তানের সৌন্দর্য উপলব্ধি করতে এবং পাকিস্তানের সৌন্দর্য, টুরিস্ট স্পট এবং পাকিস্তানের যে আতিথেয়তা সেটা গ্রহণ করার জন্য অবশেষে ফাইনালি দীর্ঘদিনের প্ল্যান সম্পূর্ণ করার জন্য আল্লাহ তাআলার অশেষ রহমতে পৌঁছে গিয়েছি পাকিস্তান। এই মুহূর্তে আমি আছি পাকিস্তান মনুমেন্টের একদম মেইন গেটের সামনেই। আরও একটি গেট রয়েছে যেটি এখন বর্তমানে অফ আছে। আর আমি বেসিক্যালি এটা ভিজিট করতেই আসছি আর আপনাদের কাছে তথ্য তুলে ধরবো পাকিস্তানের লোকজন কেমন, পাকিস্তান কোথায় কোথায় ঘুরবেন, কত টাকায় ঘোরা যায় আর কিভাবে সস্তায় ঘুরতে পারবেন, কম খরচে ভ্রমণ করতে পারবেন। আমি যাচ্ছিলাম, ভাই নিজে থেকেই অফার করতেছিল যে আমার উট ধরে আপনি বিনা পয়সায় ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এটা উনি নিজে থেকেই অফার করছে, এটা খুবই ভালো লাগছে। পাকিস্তানের লোক খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি, ওপেন মাইন্ডের, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো খুবই সুন্দর করে উটের পিঠে বানানো হয়েছে বসার মতো জায়গা,
সেখানেও বসতে পারবে 5 জন, এই পাশে 2 জন, ও পাশে 2 জন। भाईजान यहाँ से घूमने के लिए कितना पैसा चाहिए एक आदमी का? एक आदमी का फोन पे या पार्क में 500 रुपये 5 बंदे बैठते हैं। 5 बंदे में 500 रुपये एक साथ। हाँ, 500 कितना टाइम? ये 5 मिनट 10 मिनट भी होता है। 10 মিনিট भी আপনারা উঠে করে ঘুরে দেখতে পারবেন। 10 মিনিটে 5 জন মিলে মাত্র 500 রুপি লাগবে, এত সস্তায়। আর 500 রুপি বাংলা টাকায় মোটামুটি 250 টাকা। ফাইনালি আমি প্রবেশ করেছি পাকিস্তান মনুমেন্টের ভেতরে। এখানে হচ্ছে পিকনিকে আসছে পাকিস্তানি স্টুডেন্টরা। আর এই আমার পেছনেই হচ্ছে সেই গেটটা, যেই গেট দিয়ে আমি প্রবেশ করলাম। এই পাশটাতে একটা গেট রয়েছে, সেই গেটটা মোটামুটি এখন ক্লোজ হয়ে আছে, শুধুমাত্র গাড়ি প্রবেশের অনুমতি পায় এই পাশের গেটটা। এটা হচ্ছে পাকিস্তানি মনুমেন্ট। উপরে রয়েছে পাকিস্তানি মনুমেন্ট, আর এটা হচ্ছে মনুমেন্টের প্রবেশ পথ। আমি আপনাদেরকে নিয়ে যাব মনুমেন্টের উপরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্তম্ভটি, এটি হচ্ছে পাকিস্তানের জাতীয় স্মৃতিসৌধ, পাকিস্তান মনুমেন্ট। আর এটি শাকারপারিয়ান নামে একটি টিলার উপরে অবস্থিত। আর এই টিলা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শহরের বিশাল একটা অংশ এখান থেকেই দেখা যায়। আপনারা শাকারপারিয়ান টিলার উপরে আসলে এরকম একটা মস্ত বড় মনুমেন্ট দেখতে পাবেন। এখানে রয়েছে ফুলের পাপড়ির মতো বড় বড় 4টে স্তম্ভ এবং ছোট ছোট 3টে স্তম্ভ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পশ্চিম শাকারপারিয়ান টিলায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ও ঐতিহ্য জাদুঘর। পাকিস্তানি জাতির ঐক্যের স্মারক হিসাবে স্তম্ভটি নির্মাণ করা হয়। পাকিস্তানের সুন্দর ভবিষ্যতের জন্য বর্তমানকে উৎসর্গকারী পাকিস্তানের জনগণের স্মরণে এটি নির্মিত হয়। উঁচু এলাকায় অবস্থিত হওয়া ইসলামাবাদ রাওয়ালপিন্ডি মহানগর এলাকার বিশাল অংশ জুড়ে স্তম্ভটি দৃশ্যমান হয়। এছাড়া এটি পাকিস্তানের অন্যতম পর্যটন আকর্ষণ। 4টি পাপড়ি পাকিস্তানের 4টি প্রদেশের পাকিস্তানের 4টি ভিন্ন সংস্কৃতির জনগণের প্রতিকায়ন করে। 4টি বৃহৎ পাপড়ি 4টি বৃহৎ জাতি পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি ও পাঠান জাতিকে নির্দেশ করে। 3টি ছোট ছোট পাপড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তানের পরিচয় বহন করে। এই 7টি পাপড়ি একে অপরের থেকে পৃথক থেকে পাকিস্তানিদের ঐক্যের নিদর্শন বহন করে। পাকিস্তান মনুমেন্টের পাশে রয়েছে মনুমেন্ট জাদুঘর বা লোক ভিরসা মিউজিয়াম। স্মৃতিস্তম্ভের পাশেই একটি মোমের জাদুঘর সহ পাকিস্তান স্মৃতিস্তম্ভ জাদুঘর অবস্থিত, যেখানে পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রদর্শন করা হয়েছে। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে একটি রেফারেন্স গ্রন্থাগার, অডিও ভিজুয়াল আর্কাইভ এবং অধিবেশন কক্ষের সাথে প্যানোরামা হল নামে পরিচিত 62 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন মিলনায়তন। ফরেনার টিকিট পার পারসন 600 আর লোকাল অ্যাডাল্ট 100 রুপি, স্টুডেন্ট 40 রুপি। আকাশ থেকে স্মৃতিস্তম্ভটিকে অর্ধচন্দ্র ও তারার মতো দেখা যায়, যা পাকিস্তানের জাতীয় পতাকার 4 তারা নির্দেশ করে। 2004 খ্রিস্টাব্দে 25 মে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2006 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর 2007 খ্রিস্টাব্দের 23 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ এর উদ্বোধন করেন।
প্রত্যেকটা টুরিস্ট স্পটে অন্য দেশেও যেরকম রয়েছে অসংখ্য দোকানপাট, এখানেও রয়েছে সেরকম কিছু ফুটপাতে দোকান। রয়েছে সোডা, আমরা যেটাকে ফুচকা বলি, এরা বলে গোলগাপ্পা। অদূরেই রয়েছে লোকভিরসা হেরিটেজ মিউজিয়াম ও লোকভিরসা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফক অ্যান্ড ট্র্যাডিশনাল হেরিটেজ। পাকিস্তান ন্যাশনাল মিউজিয়াম অফ অ্যান্থোলজি, যা আগে লোকশিল্প জাদুঘর নামে পরিচিত ছিল, 1982 সালে প্রায় 20,000 বর্গফিটের আচ্ছাদিত এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফোক অ্যান্ড ট্র্যাডিশনাল হেরিটেজ লোকভিরসা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে কার্যকরভাবে রক্ষা করার জন্য পাকিস্তানের প্রকৃত পরিচয় তুলে ধরে। 2004 সালে আপগ্রেডেশনের এবং সংস্কারের পর জাদুঘরটি পুনর্নামকরণ করা হয় পাকিস্তান ন্যাশনাল মিউজিয়াম অফ অ্যান্থোলজি, যা হেরিটেজ মিউজিয়াম নামে পরিচিত। হেরিটেজ মিউজিয়ামের চিত্তাকর্ষক বিষয় হলো এটি পাকিস্তানের বর্তমান এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের উভয়ের ইতিহাস ও জীবনযাত্রার ঐতিহ্য উপস্থাপন করে। জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য হল পাকিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করা এবং উন্নত করা। জাদুঘরটির 60,000 বর্গফুটের একটি আচ্ছাদিত এলাকা রয়েছে, যেখানে প্রদর্শনী হল রয়েছে, যা এটিকে পাকিস্তানের বৃহত্তম জাদুঘর হিসেবে পরিণত করেছে, যা পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকৃত ধারক, যা পাকিস্তানকে সত্যি মহান করে তোলে। স্থানীয়দের জন্য 200 পাকিস্তানি রুপি, ছাত্রদের জন্য 80 রুপি, বিদেশিদের জন্য 1500 রুপি এবং সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের জন্য রয়েছে 1000 রুপি। ফাইনালি আমি দামেনেকো চলে এসেছি। একগুচ্ছ বানরের দল হাউকাউ করে উঠছে। যেহেতু এটি একটি ন্যাশনাল পার্ক, এখানে বিভিন্ন পশু পাখির মিলন মেলা, সেই সাথে বিভিন্ন দেশের দর্শনার্থীরা এখানে এসে থাকেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো এরিয়া। এখানে আসলে আপনারা পুরো ইসলামাবাদ সিটিকে এক নজরে দেখতে পাবেন। ওয়াও! আমি আজ শুক্রবার সকাল সকাল চলে এসেছি, এর জন্য লোকজন অনেক কম দেখা যাচ্ছে। ইসলামাবাদ আসলে আপনি যদি এই দামেনেকোতে না আসেন, তাহলে আপনার ইসলামাবাদ ট্যুরের অনেকটাই অদেখা রয়ে যাবে। এটা হচ্ছে ফয়সাল মস্ক। এদিকটা পুরো ইসলামাবাদ সিটি ভিউ।
খুবই অসাধারণ দৃশ্য। যদিও আকাশ কিছুটা মেঘলা, এর জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। এটি মার্গালা পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। নামটি দুটি ফার্সি শব্দ দামান যার অর্থ স্কার্ট এবং কোহ যার অর্থ পাহাড় এর সংমিশ্রণে সম্মিলিতভাবে পাদদেশ বোঝায়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট বা ইসলামাবাদ থেকে প্রায় 500 ফুট উপরে অবস্থিত। দামানিকো অঞ্চলটি লোকাল ট্যুরিস্ট এবং আন্তর্জাতিক ট্যুরিস্টদের জন্য উভয়ের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। মার্গালা হিলের এই দামানিকোতে রয়েছে অসংখ্য বানরদের মিলন মেলা। এয়ার ব্লু ফ্লাইট 202 এখানেই দামনিকোর পাশে 24 জুলাই 2010-এ বিধ্বস্ত হয়। ট্রেইল 2 থেকে হাইকিং করে ভিউ পয়েন্টে চলে আসা যায়। দক্ষিণ স্পট থেকে ইসলামাবাদের একটি মনোরম দৃশ্য দেখা যায়। ফয়সাল মসজিদ, 7th অ্যাভিনিউ এবং রাওয়াল লেক সবই দর্শনার্থীদের কাছে দৃশ্যমান হয়। এছাড়াও পর্যবেক্ষণমূলক টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। এখানে রয়েছে দ্য ডোম নামে একটা ক্যাফে। একটা এরিয়া, এখানে আসলে আপনি সুন্দর কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তবে আজকে অনেকটা লোকজন কম, ঘোরাঘুরি করে বেশ মজা পাচ্ছি। তেমন রাশ কোনো সিচুয়েশন নেই। কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন শপ, এছাড়াও খানা পিনার জন্য ছোট ছোট ক্যাফে, রেস্টুরেন্ট রয়েছে, ছোট ছোট খাবারের দোকান। ভিউ পয়েন্টটি হচ্ছে মার্গালা হিলসের একদম উপর, আর এখান থেকে আপনারা পুরো ইসলামাবাদ শহরে একটা টোটাল ভিউ পয়েন্ট দেখতে পাবেন। সেই সাথে দেখতে পাবেন ফয়সাল মসজিদ, যেটা ইসলামাবাদের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। আর আমি এসেছি বাংলাদেশ থেকে শুধুমাত্র ইসলামাবাদ ভ্রমণ করতে। সেই সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো লাহোর, কাশ্মীর, করাচি এবং পেশোয়ার। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ট্রাভেল করুন। সেই সাথে পাকিস্তানি জনগণ বাংলাদেশ নিয়ে কী ভাবে, তাদের ভাবনা কী এবং তারা বাংলাদেশিদের কিভাবে ট্রিট করে, কিভাবে ওয়েলকামিং করে, জানাবো সব কিছু। পুরো ভিডিও দেখতে থাকুন আর উপভোগ করুন আমার ইসলামাবাদ সিরিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ইসলামাবাদের একদম প্রাণকেন্দ্রে F9 পার্ক বা ফাতেমা জিন্নাহ পার্ক। আর এটি হচ্ছে বোলান গেট, গেট 2। আর এই গেট দিয়ে আমি ফাতেমা জিন্নাহ পার্ক, যা ক্যাপিটাল পার্ক বা F9 পার্ক নামেও পরিচিত, পাকিস্তানের ইসলামাবাদের F9 সেক্টরের পুরো এলাকা জুড়ে বিস্তৃত একটি সর্বজনীন বিনোদনমূলক পার্ক ফাতেমা জিন্নাহ পার্ক। এটির নামকরণ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন মাদারি মিল্লাত ফাতেমা জিন্নাহর নামে করা হয়েছে। $304 হেক্টর বা 750 একর আয়তনের ফাতেমা জিন্নাহ পার্ক নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের তুলনায় একটু ছোট। মাইকেল জাপেরা এই পার্কের নকশা তৈরি করেন। 1992 সালে পার্কটির উদ্বোধন করা হয়। পার্কের মূল পরিকল্পনা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা দ্বারা প্রস্তুত করা হয়েছিল।
যা 2005 সালে পাকিস্তানের স্থপতি নাইয়ার আলীদাদা দ্বারা সংশোধিত হয়। ফাতেমা জিন্নাহ পার্কের বিশাল এলাকা প্রধানত সবুজে আচ্ছাদিত, যেখানে কিছু কৃত্রিম স্থাপনা দিয়ে দৃশ্যপট তৈরি করা হয়েছে। আবাসিক জেলার কাছাকাছি অংশ বাদ দিয়ে পার্কের বেশিরভাগ অংশ কার্যত বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ব্যবহৃত হয়। পার্কটি চারদিকে একটি স্টিলের বেষ্টনী দ্বারা পরিবেষ্টিত, যেখানে নির্দিষ্ট দূরত্বে প্রবেশদ্বার রয়েছে, যদিও কেবল কয়েকটি নিয়মিত খোলা থাকে। বেষ্টনীর বাইরের জমির একটি অংশে হাঁটার পথ তৈরি করা হয়েছে। পার্কের ভিতরে একটি সুপরিকল্পিত পায়ে হাঁটার পথ রয়েছে, যেখানে পরিচ্ছন্ন ঘাস এবং কয়েকটি ভাস্কর্য দেখা যায়। পার্কে প্রবেশের জন্য রয়েছে 4টি মূল গেট: মেহরান গেট, বোলান গেট, খাইবার গেট ও রবি গেট। ফাতেমা জিন্নাহ পার্কের কেবল কিছু এলাকা মনুষ্যসৃষ্ট, যেখানে অনেক ব্যস্ত ভবন রয়েছে, আর অন্যান্য এলাকায় খুব কমই মানুষের কার্যকলাপ দেখা যায়। পার্কের খোলা জায়গাগুলো সাধারণত বিনোদনমূলক, হাঁটাহাঁটি, আউটডোর খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। মাঝে মাঝে এগুলো গাড়ি চালানোর প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। মূলত মেগাজন নামে পরিচিত এই কমপ্লেক্সটি 2019 সালের 21শে ডিসেম্বর পুনর্নির্মাণ করে লিজার অ্যারেনা নামে উদ্বোধন করা হয়। রয়েছি ইসলামাবাদ শহর থেকে মোটামুটি 12 থেকে 14 কিলোমিটার দূরে লেক ভিউ পার্কের একদম মূল গেটের সামনেই। আপনারা যারা ইসলামাবাদ ভ্রমণে আসবেন তারা অবশ্যই লেক ভিউ পার্ক এবং রাওয়াল ড্যাম দুটো একই জায়গায় আপনারা এখানে এসে সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে হর্স রাইডও করতে পারেন। আমি যাব আমার আদনান ভাইকে সাথে নিয়ে লেক ভিউ পার্কের ভেতরে এবং দেখাবো রাওয়াল ড্যাম, সেই সাথে লেক ভিউ পার্কের পুরো ভিউ। আমি এখন রয়েছি লেক ভিউ পার্ক অ্যান্ড রাওয়াল ড্যাম এরিয়াতে। লেক ভিউ পার্ক এটি ইসলামাবাদের অন্যতম সুন্দর এবং বিস্তীর্ণ পার্ক। পান্না মার্গালা পাহাড়ের পটভূমিতে অবস্থিত। এখানে আপনি রক ক্লাইম্বিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারবেন। ঘোড়ায় চড়া, পেইন্টবল, একটি পাখির এভিয়ারি সহ বিভিন্ন পশুবান্ধব ক্রিয়াকলাপ সহ পার্কটি একটি দুর্দান্ত পরিবার নিয়ে ঘোরার মতো জায়গা। পার্কে বিভিন্ন ধরনের খাবার, স্ন্যাক স্টল রয়েছে, অথবা আপনি চাইলে পার্কে বারবিকিউও করে খেতে পারবেন। ইসলামাবাদ শহরের ভ্রমণ লিস্টে অবশ্যই আপনি লেক ভিউ পার্ক বা রাওয়াল লেককে রাখতে পারেন। আপনারা চাইলে উঠে করেও পুরো পার্ক এরিয়া, এখানে 500 থেকে 600 টাকার মধ্যেই
টোটালি 5 জন, এই পাশে 2 জন, ও পাশে 2 জন আর উপরে 1 জন, টোটালি 5 জন সাওয়ারি একটি উটে করে ঘুরে দেখতে পারেন পার্ক। এছাড়াও ঘুরে দেখতে পারেন ইসলামাবাদের রাওয়াল ড্যাম, সৈয়দপুর ভিলেজ, সেন্টার আসমল, ইসলামাবাদ, চিড়িয়াখানা, মার্গলা পাহাড়, মারি পাহাড়। ইসলামাবাদ ভ্রমণ গল্প আজকের মতো এখানেই শেষ করছি। আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। সেই সাথে ইসলামাবাদ ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। গিলগিট বালতিস্তানের হুঞ্জা ও স্কার্দু ভ্রমণের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।